ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে যে বিষয়গুলো আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা থেকে এই টপিকস থেকে মিনিমাম 3 থেকে 4টে প্রশ্ন কমন আসবে, মাস্ট বি নিডেড। সো আমরা শুরুতে আলোচনা করবো ডক্টর মোহাম্মদ ইউনূস, বর্তমান উপদেষ্টা প্রধান। উপদেষ্টা প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমরা ইন ডিটেলস জানার চেষ্টা করবো আর কি। ডক্টর মোহাম্মদ ইউনূস জন্মগ্রহণ করেছে 1940 সালে, যখন লাহ প্রস্তাব হয় আর কি, ওই সময়টাতে জন্মগ্রহণ করেছে কত 28 জানুয়ারি, 28 জুন, না, 28 জুন 1940 সালে, 28 জুন। ওকে, এবং সে জন্মস্থান ছিল বাথুন বাথুন গ্রাম, বাথুন গ্রাম, হাটহাজারী, চট্টগ্রাম। বাথুন গ্রাম, হাটহাজারী, চট্টগ্রাম। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। সো এখান তার এটা কিন্তু পরীক্ষা ছিল, মানে তার গ্রামটা সেটা হলো বাথুনে গ্রাম এবং হাটহাজারী, চট্টগ্রাম। এটা এখানে সে জন্মগ্রহণ করছে, জন্মস্থান আর কি। এবং তাকে উপাধি দেওয়া হয় ক্ষুদ্র ঋণ প্রবর্তক। মানে গরিবদের জন্য তিনি গরিবদের জন্য তিনি ক্ষুদ্র মাইক্রো ক্রেডিট ইয়ে করছেন, এবং একই সাথে তিনি সামাজিক ব্যাংকের ইয়ে করছেন, সামাজিক ব্যবসার আর অগ্রদূত আর কি। সো এখানে একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার যে মাইক্রো ক্রেডিটটা কী। মাইক্রো ক্রেডিটটা হলো একটা হলো ক্ষুদ্র ঋণ। এটা হলো এটা এমন ধরনের ঋণ যেখানে মানুষের জামানত ছাড়া যে ঋণটা দেওয়া হয়। আমরা যদি কোনো ব্যাংকে বা ইয়াতে যে ঋণ নেই, তখন কোনো কিছু জামানত রাখতে হয়। যদি কিছু না থাকে, ওই নিজের জমিপত্রের দলিল ওখানে জমা দিয়ে রাখতে হয়। সো মাইক্রো ক্রেডিটের ইয়েটা কিন্তু ওখানে কিন্তু জামানত ছাড়া যে ঋণ দেওয়া হয়, ক্ষুদ্র ঋণ দেওয়া যায় এবং ক্ষুদ্র মানুষকে স্বাবলম্বী করার জন্য যে ঋণটাকে মাইক্রো ক্রেডিট ঋণ। সো মাইক্রো ক্রেডিটে প্রবর্তক হচ্ছে তোমার ক্ষুদ্র ঋণের প্রবর্তক হচ্ছে ডক্টর ইউনূস। ওকে, এবং ডক্টর ইউনূস হচ্ছে সব থেকে বেশি উল্লেখযোগ্য বিষয় সেটা হলো তার পুরস্কারগুলো আর কি। পুরস্কার, সে কী কী পুরস্কার হয়েছে, ও তার আগে সে পড়াশোনা। আচ্ছা, সে প্রথম তোমার ইয়েতে পড়াশোনা করছে, তোমার কী বলে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। আর তার সে পিএইচডি ডিগ্রি করছে তোমার ভ্যান্ডারিক্সট বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রে, 1969 সালে। এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে, বাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সে ইয়ে করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সে টিচার ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনা করছে, অর্থনীতি বিভাগে পড়াশোনা করছে কত সালে, 1957 সালে। আর পিএইচডির বিষয়বস্তু ছিল কি, গ্রাজুয়েট প্রোগ্রাম ইনকাম ইকোনমিক ডেভেলপমেন্ট, মানে গ্রাজুয়েট প্রোগ্রাম ইকোনমিক ডেভেলপমেন্ট, গ্রাজুয়েট প্রোগ্রাম ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা ছিল তার মানে পিএইচডির বিষয়বস্তু। গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা ছিল তার তার পিএইচডি বিষয়বস্তু। এবং পিএইচডি করেছে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় 1969 সালে, ঠিক আছে। আচ্ছা, যে সময় বাংলাদেশে ইয়ে ছিল, 1970 সালে, 70 সালে অসহযোগ আন্দোলন, নির্বাচন, ওই সময় তিনি পিএইচডি করছিলেন। এবং যদিও তিনি ওই সময় তিনি যুদ্ধের জন্য বেশ অনেক কন্ট্রিবিউশন রেখেছে। আর তিনি 2024 সালে অলিম্পিক থিম 2024 সালে অলিম্পিক থিম দিয়েছেন 30 অলিম্পিক থিম, যে 24 সালে যে অলিম্পিকটা হয়েছিল ওইটা আসলে থিম ছিল 30। 30 বলতে কি, থ্রিতে মানে 30, মানে 3 0, মানে 0 কার্বন ইমিশন, 0 আনএমপ্লয়মেন্ট এবং 0 প্রভার্টি। এটা নিয়ে তিনি 30 তথ্য দিয়েছিলেন। ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের কার্যক্রম চলছে বিশ্বের প্রায় 97টি দেশ। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, আচ্ছা, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা যেটা হলো, গ্রামীণ ব্যাংক থেকে আমরা আসি, এটা আসি। গ্রামীণ ব্যাংকটা কি? গ্রামীণ ব্যাংকটা হলো একটা ক্ষুদ্র ঋণ, যেখানে মাইক্রো ফিন্যান্স, মানে ক্ষুদ্র মাইক্রো ক্রেডিটে ইয়ে দেয়, ঋণ দেয়। এবং প্রথম এটা প্রতিষ্ঠিত হয় 1883 সালে, 1983 সালে, মানে আরও না, জন্মগ্রহণ করছে 1983 সালে, 1983 সালে 2 অক্টোবর। হ্যাঁ, আর তিনি কর্মতৎপর শুরু করে বাংলাদেশ ক্ষুদ্র ভিক্ষ চলাকালীন, মানে বাংলাদেশ দুর্ভিক্ষ, 1974 সালে দুর্ভিক্ষ ছিল। এই দুর্ভিক্ষ চলাকালীন সময় সে 1976 সালে, 1976 সালে তিনি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তিনি ঋণ দেন। প্রথম ঋণ দেন জুবরা গ্রামের সুফিয়া, গৃহবধূ সুফিয়া বেগমকে প্রথমে ঋণ দেন। এটা পরীক্ষা আসছে। এবং
তোমার গ্রামীণ ব্যাংকের সদর দপ্তর হচ্ছে কোথায়? সদর দপ্তর হচ্ছে তোমার মিরপুর ঢাকা, মিরপুর ঢাকা। হ্যাঁ, এর মূলনীতি হচ্ছে কয়টা? মূলনীতি হচ্ছে 16টি মূলনীতি। আর এখানে গ্রামীণ ব্যাংকের এটা হলো অতফসিলভুক্ত ব্যাংক, অতফসিলভুক্ত ব্যাংক গ্রামীণ ব্যাংক। আর গ্রামীণ ব্যাংকের প্রায় প্রতিষ্ঠানে 50টি, মানে প্রতিষ্ঠান প্রথম কতটি? 50টা প্রতিষ্ঠান আছে গ্রামীণ ব্যাংকের। এটা গুরুত্বপূর্ণ, 155টি। ওকে। এবং আয়কর ব্যতীত সুবিধা, এর বর্তমান সরকার যেহেতু কর্মদক্ষ প্রতিষ্ঠা হয়েছে, তো 10 অক্টোবরে 24 সাল এটা ইয়ে করছে যে 31 ডিসেম্বর 2029 সাল পর্যন্ত করমুক্ত সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন। করমুক্ত সুবিধা 31 ডিসেম্বর 2029 সাল পর্যন্ত। একই সাথে আসুল্লাহ ফাউন্ডেশন তোমার 29 সাল পর্যন্ত করমুক্ত কর দিতে হবে না, জানিয়ে বিভিন্ন প্রোগ্রাম দিয়েছে নাকি। এন আর এনবিআর এই প্রোগ্রাম দিয়েছে। আচ্ছা, এখন আমরা পুরস্কার নিয়ে আলোচনা করবো। তার পুরস্কার আমরা জানি নোবেল পুরস্কার পেয়েছে নোবেল 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 পেয়েছে 2006 সালে। সেটা কি শান্তিতে নোবেল পেয়েছে। এবং তিনি একটা মজার বিষয় কি, যে বিশ্বের 7জন ব্যক্তি যে 3টে পুরস্কার তাদের ঝুলিতে আছে। হ্যাঁ, 3টে পুরস্কার কি? একটা নোবেল পুরস্কার, একটা প্রেসিডেন্সি মেডেল অফ ফ্রিডম, আর কংগ্রেশনাল গোল্ড মেডেল। এই 3টে পুরস্কার এই পৃথিবীর মধ্যে 7জন ব্যক্তি আছে, তার মধ্যে একজন হলো ডক্টর মোহাম্মদ। তারও ঝুলিতে এই পুরস্কার 3টা আছে। সো সে আসলে কত গুরুত্বপূর্ণ ব্যক্তি, এটা আসলে বিচার করা ইম্পসিবল। সো শুধু সেটা না, সে প্রায় 26টার মতো পুরস্কার পেয়েছে। তো তারপরে 2006 সালে নোবেল পেয়েছে, 2008 সালে পেয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো জাস্ট প্রেসিডেন্সি অ্যান্ড চ্যান্সেলর পুরস্কার, প্রেসিডেন্সি অ্যান্ড চ্যান্সেলর পুরস্কার হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। 2008 সাল। 2009 সালে কী হয়েছে? 2009 সালে প্রেসিডেন্সিয়াল মডেল অফ ফ্রিডম। 2010 সালে পেয়েছে কংগ্রেশনাল গোল্ড মেডেল। হ্যাঁ, 2009-10 সরি। তো এই 4টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে পরীক্ষা আসার মতো। এবং মানে লাস্টে যেটা পেয়েছে আর কি 2024 সালে, সেটা হলো ট্রি অফ পিস। ট্রি অফ পিস পুরস্কার হয়েছে 2024 সালে, ট্রি অফ পিস পুরস্কার হয়েছে। এবং এর মধ্যে তুমি মানে ইয়া করো যে 2020 সালে দেখো, 2020 সালে পেয়েছে সে অলিম্পিক লরেট টোকিওতে অলিম্পিক লরেট পরীক্ষা পেয়েছে। তারপরে 2021 পেয়েছে চ্যাম্পিয়ন অফ দ্য গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড, গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড, চ্যাম্পিয়ন অফ দ্য গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড 2021 হয়েছে, ঠিক আছে। আর এখানে গান্ধী পুরস্কার হয়েছে কত? গান্ধী পুরস্কার হয়েছিল 1998 সালে, গান্ধী পুরস্কার। তারপরে সিডনি শান্তি পুরস্কার হয়েছে তোমার 2006 সালে। আর সিডনি শান্তি পুরস্কার হয়েছে 2098 সালে, 1998 সালে। আর স্বাধীনতা পুরস্কার 1987 সালে, এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। 1997 স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ। স্বাধীনতা পুরস্কার বাংলাদেশে 1994 সালে, ব্যাপারটা কি রে? দুটো ভিন্ন ভিন্ন মতো দিচ্ছে। সো মোটামুটি দেখলাম। ও আর 2004 সালে পেয়েছে তিনি পিটার্সবার্গ পুরস্কার যুক্তরাষ্ট্র থেকে। আর এখানে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো যে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক পুরস্কার পেয়েছে 62টি। হ্যাঁ। আর 2012 সালে শ্রেষ্ঠ উদ্যোক্তার আখ্যা দেওয়া আছে ফরচুন ম্যাগাজিন। শ্রেষ্ঠ উদ্যোক্তা আখ্যা দিয়েছেন 2012 সালে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উল্লেখযোগ্য কিছু গ্রন্থ আছে, যেমন গ্রন্থগুলো আসলে জানতে হবে। যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো জরিমন অ্যান্ড আদার্স। কী আছে? জরিমন অ্যান্ড আদার্স, ফেসেস অফ পভার্টি। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসার সম্ভাবনা আছে। এটাই হার এমনিতে সামাজিক ব্যবসা, তারপরে যোগ্য প্রার্থী আন্দোলন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, এগুলো দরিদ্র বিশ্বের জন্য বাংলাদেশ 2010, বাংলাদেশ 2010-এ তিনি একটা লেখছি। তাহলে গ্রন্থ আছে দারিদ্রহীন বিশ্ব অভিমুখী আত্মজীবনী।
আয়তহীন বিশ্বের অভিমুখে আত্মজীবনী। সো এগুলা থেকে পড়লে আমার মনে হচ্ছে কভার করা সম্ভব। আর বেশি সো এটা আমার কাছে এগুলোই মনে হচ্ছে। আর বাইরে এরপরে আমরা জুলাইয়ের বিপ্লবী বাংলার বসন্ত আর কি, জুলাই জুলাই বিপ্লব 2024, জুলাই বিপ্লব 2024টা খুবই এটা সময় গেছিলো কত 15 জুলাই থেকে 2024 থেকে 5 আগস্ট, মতান্তরে এটাকে বলা হয় 36 জুলাই বলা হয়। ঠিক আছে, এই যে এই সময়টা হলো এই মনসুন রেভলিউশন বলা হয় আর কি। আচ্ছা, অসহযোগ আন্দোলন পরিণত হয় এবং প্রাথমিকভাবে কোটা সংস্কার নিলে পরে এটা কি অসহযোগ আন্দোলনে পরিণত হয়। এবং এটা শুরু হয়েছিল এটা থেকে, এবং প্রাথমিকভাবে শুরু হয়েছিল 5 জুন 2024 সালে। যদিও কোটা সংস্কার নিয়ে অনেক 2018 সালে 8ই অক্টোবরের কাহিনী ছিল। মেন কাহিনী শুরু হয়েছে 16 জুলাই তোমার কি বেগমরগা বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্টের আবু সাইদকে মারার পর, মানে শহীদ করার পর আর কি। সো এখান থেকে এবং তারপরে বিভিন্ন ঘটনা চলতে থাকে। আর তারপরে 21শে জুলাই তোমার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বে কোটা দেয়, তোমার কোটা মেধা দেয় কত, মেধা দেয় 93% এবং কোটা দেয় 7%। এটা নিয়ে প্রোগ্রাম জারি করেছিলেন এবং এই প্রোগ্রাম জারি থাকলেও পরে পরে আবার বিভিন্ন ধরনের কঠিন সিচুয়েশনের মধ্যে দেয়, যার কারণে তো 30শে জুলাই ছিল ফেসবুক লাল করা আহ্বান। কত ফেসবুক লাল হয়েছে 30 জুলাই। আর 5ই আগস্ট সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 5ই আগস্ট তোমার এটা প্রতীকী নাম দিয়ে দেওয়া হয়েছে 36শে জুলাই। হ্যাঁ, এবং এটা মার্চ টু ঢাকা কর্মসূচি শরীর হাসিনার প্রধান হয় আর কি। পরীক্ষা আসলেও আসতে পারে। এবং আন্দোলনের মোট সমন্বয়ক ছিল কজন, প্রায় 158 জন মোট সমন্বয়ক ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হলো মাহফুজ আলম, সার্জিস আলম, এটা হলো হাসনাত আবদুল্লাহ, আর উম্মা ফাতেমা। ওকে, সো এটা এগুলো হুটকে পরীক্ষা আসতে পারে। সো দুটো আরেকটা বিষয়, সেটা হলো তোমার জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশন। জুলাই শহীদ ফাউন্ডেশন গঠিত হয় 10ই সেপ্টেম্বর 2024 সালে। হ্যাঁ, এখানে সভাপতি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন সার্জিস আলম। আর তোমার এখানে কার্যনির্বাহী সদস্য 21 জন এবং 17 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার তহবিল থেকে দেয়, ত্রাণ দেয় আর কি, মানে অনুদান দেওয়া হয় আর কি। সো আর স্মৃতি জাদুঘর, জুলাই স্মৃতি জাদুঘর গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর গণভবনে সিদ্ধান্ত হয় 5ই সেপ্টেম্বর 2024 সালে তার আন্তর্জাতিক সরকারের উপদেষ্টা বৈঠক পঞ্চম বৈঠকে। গণভবনের ইতিহাসটা কি, গণভবন 1974 সালে গণভবন নির্মাণ হয়। হ্যাঁ, 1986 সালে সংস্কারের ভবন রাষ্ট্রপতি ভবনে গণভবনের ইতিহাস দেখানো। তারপরে আমরা এখান থেকে গুম কমিশন গঠিত হয় 27 আগস্ট 2024 সালে। জুলাই খুব তো গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাচ্ছে রে। জুলাইয়ে বিপ্লবে শহীদ হয়েছে 1423 জন, আহত হয়েছে 5000। 1423 জন শহীদ হয়ে গেছে জুলাই। আচ্ছা, আমরা মোটামুটি একটু জেনে ফেললাম। আমরা ব্যক্তিত্বের মধ্যে একজন আছে ডক্টর ইউনূস করেছি, ব্যক্তিত্বের মধ্যে আরও কয়েকজন আছে, তাদের পরে আনবো আর কি। সো এখন আমরা জানবো বাংলাদেশের মিশন। বাংলাদেশের মিশনটি কি, বিদেশে প্রায় 59টি দেশে মোট মিশন রয়েছে 80টি। সর্বশেষ মিয়ামি যুক্তরাষ্ট্র 80টি মিশন আছে।
একাডেমি মিশনের 13টি দেশে হয়েছে, 6টি দেশে 12টি এবং যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের মিশন নেই দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান। বাংলাদেশ সব দেশে আছে, তবে আফগানিস্তানে নেই মিশন, ঠিক আছে। বাংলাদেশে অবস্থিত বিদেশি রাষ্ট্রদূত হাই কমিশন আছে 51টি। এখন আর কি উত্তর কোরিয়া সর্বশেষ আছে, উত্তর কোরিয়া বিদেশি রাষ্ট্রদূত, যদি আমার একটা খুব স্বপ্ন আর কি বিদেশি রাষ্ট্রদূত হবে। বাংলাদেশের নিজস্ব ভূমিতে দূতাবাস আছে 14টি দেশে। এবং বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নেই তাইওয়ান, সমুদ্রের মধ্যে তাইওয়ান দেশটাতে, বাট বাণিজ্যিক ইয়ে আছে কিন্তু তাইওয়ানের সাথে। আর বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক নেই সেটা হচ্ছে ইসরায়েলের সাথে, বাণিজ্যিক কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। সে এতটুকুই জানলে। বাংলাদেশ আন্তর্জাতিক স্বীকৃতি, আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল মোটামুটি, প্রথম দিয়েছিল তোমার সেনেগাল, না প্রথমে দিয়েছিল ভুটান, তারপর হচ্ছে ভারত, তারপরে তোমার দেশে সেনেগাল, তারপরে ইউরোপের মধ্যে যে পূর্ব জার্মানি দিছে, তারপরে তোমার জার্মানি না থাকলে প্লান্ট হবে আর কি, জার্মানি প্লান্ট, ঠিক আছে। তারপরে প্রথম মুসলিম দেশ হিসাবে দিয়েছে সেনেগাল, এবং সেনেগাল না থাকতে ইন্দোনেশিয়া। প্রথম মুসলিম দেশ হিসেবে দিয়েছে সেনেগাল, সেনেগাল না দিলে ইন্দোনেশিয়া হবে, ঠিক আছে। আর মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে দিয়েছে ইরাক। ইরাকের আগে কিন্তু ইসরায়েল দিছিল, কিন্তু ইসরায়েল মোট 2বার দিছে, 2 থেকে 3বার দিছে। কিন্তু বাংলাদেশ প্রথম করেছে, কারণ ইসরায়েলের একটা সমাজমূলক দেশ, ওনার স্বীকৃতি আমার দরকার নেই, সো দ্যাটস ওয়াই অস্বীকৃতি গ্রহণ করি। তবে অপশন যদি থাকে যে ইসরায়েল দিছে মধ্যপ্রাচ্যের মধ্যে, ইসরায়েল হবে। আর অপশন ইসরায়েল না থাকলে ইরাক হবে, ঠিক আছে। আর যদি যদি বলা হয় প্রথম আরব দেশ, তাহলে অবশ্যই ইরাক, ঠিক আছে। বাংলাদেশ স্বীকৃতিদানকারী দক্ষিণ পূর্ব এশিয়া মুসলিম দেশ হচ্ছে মালয়েশিয়া, না থাকলে ইন্দোনেশিয়া দেবেন, ঠিক আছে। অবশ্যই ইন্দোনেশিয়া হবে। বাংলাদেশ স্বীকৃতিদানকারী সর্বশেষ দেশ হচ্ছে চীন, 150তম দেশ, সেটা কৃত্রিম দেশ। সর্বশেষ এবং সরকারি হিসেবে ব্রুনাই দিয়েছে আর কি। চীন কিন্তু সবার শেষে স্বীকৃতি দেয়, কারণ পাকিস্তানের সাথে চীনের একটা ভালো সম্পর্ক ছিল, যার কারণে চীন একটু দ্বিধার মধ্যে ছিল, কারণ চীন যদি স্বীকৃতি দেয় তাহলে পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক যাতে খারাপ হবে, বাণিজ্যিক সম্পর্ক খারাপ হবে, এই জন্য চায় না যে পাকিস্তানের সম্পর্ক খারাপ হোক। কিন্তু পরে দেখছে যে পাকিস্তান অলরেডি দিয়ে দিচ্ছে বাংলাদেশ স্বীকৃতি 1974 সালে। 1974 সালে 2রা ফেব্রুয়ারিতে যখন পাকিস্তান স্বীকৃতি দিয়েছে, তারপরে চীন ভাবছে যে না কি রে, আমি দিব না, খাওয়া যাচ্ছে, ওই দিয়েছে 50তম দেশ হিসেবে জায়গা করে নিচ্ছে আর কি। সো বাংলাদেশ স্বীকৃতি দানকারী দেশগুলো এগুলো আসলে ওই যখন ভাষা মনে পড়ছিল তখন তো আমরা পড়েছিলাম, জাস্ট আবার রিপিট করলাম আর কি। আচ্ছা, আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর, বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর মজার বিষয় হলো কি, কমনওয়েলথে বলতে প্রায় 1972 সালে আর কি ইয়ে হয়। কমনওয়েলথের সদস্য হয়। কমনওয়েলথ বলে কারা বোঝায়? কমনওয়েলথ বলতে যারা ব্রিটিশ শাসন করছিল ওই দেশগুলোকে কমনওয়েলথের অন্তর্ভুক্ত করা আর কি করছে। মানে 18 এপ্রিল 1972 সালে কমনওয়েলথের সদস্য হতে হয়। আন্তর্জাতিক IMF, ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড, তারপরে তোমার ওয়ার্ল্ড ব্যাংক, এই ওয়ার্ল্ড ব্যাংক এগুলো পাইছিল মনে করছে 1972 সালে 17 আগস্ট, ঠিক আছে। আর ন্যাম এবং ফাও এর সদস্য হয় 1973 সালে। আর OIC হয় 74 সালে, তারপর জাতিসংঘ হয় 74 সালে, ফিফা হয় 74, হ্যাঁ। আমাদের ICC হয় 1979 সালে। তারপরে উইপো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এটা হয় তোমার হয় 1987 সালে, হ্যাঁ। তারপরে IMO, মানে ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড, এটা গুরুত্বপূর্ণ না, 2004 সালে আর কি। আর ICC অপরাধের আদালতে ইয়ে হয় 2010 সালে। আর এখানে খুব একটা এখানে ভালো বিষয়, গুম বিষয়ক আন্তর্জাতিক সনদ, ICPPED, ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অফ অল পারসন ফ্রম ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এটা হয় 2024 সালে 29 আগস্ট। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা এখন এভারেস্ট
প্রথমে এভারেস্ট, বাংলাদেশে প্রথমে এভারেস্ট জয় করছে মুসাইব রেম। মুসাইব রেম বাসার কথা লাগলো না, মাথা রাখতে হবে। কত সালে? 2010 সালে, 2010 সালে 23শে মে মুসাইব রেম। আর প্রথম মহিলা এভারেস্ট বিশ্বে জয় করেছেন 23শে মে, না 19শে মে ভাইয়ান, 19শে মে 2012 সালে নিশাত মজুমদার, প্রথম বাংলাদেশি মহিলা নারী। এবং সর্বশেষ এভারেস্ট জয় করেছে বাবর আলী, এটা এই যে এর সাথে 19শে মে 2024 সালে বাবর আলী ষষ্ঠ এভারেস্ট বিজয়ী এবং পঞ্চম এভারেস্ট, ষষ্ঠ এভারেস্ট আহরণ করে পঞ্চম এভারেস্ট বিজয়ী। আমি 8টা 30 ইয়ে করছিলাম। এবং বাংলাদেশে 2024 সালে একটা পুরস্কার চালু হয়। 2024 সালে ইনস্ট্যান্ট ব্যাংক পি মানে ইনস্ট্যান্ট IBL পুরস্কার চালু হয় এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্টের সেটা আরে ম্যান কানাডায় চিল। তারপর কী আছে? চলচ্চিত্র, বাংলাদেশের চলচ্চিত্র প্রথম চলচ্চিত্র হয় তোমার 1895 সালে। 1895 সালে এটা ইউরোপে, তাই না? এবং এটা কি লুমিয়া ব্রাদার্স প্রথম হয়, ঠিক আছে। এবং বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম চলচ্চিত্রকার হচ্ছে জহির রায়হান। এবং উপমহাদেশের প্রথম চলচ্চিত্র হচ্ছে হিরোলাল সেন। প্রথম উপমহাদেশের চলচ্চিত্রের কাছে জানা হচ্ছে হিরোলাল সেন। বাংলাদেশের চলচ্চিত্র জন্ম আসতে রিল্যাক্স ম্যান। উপমহাদেশের চলচ্চিত্রের জন্ম হয়েছে হিরোলাল সেন। বাংলাদেশের চলচ্চিত্রের জন্ম হয়েছে আব্দুল জব্বার খান, এই যে তোমার মুখোমুখো আব্দুল জব্বার খান। আর হিরোলাল সেন চালি বাবা 40 চোর। তারপরে তোমার তারেক মাসুদের আছে তোমার মাটির ময়না, এটা খুব দেখছিলাম আমি কিছুদিন আগে। তারপরে সিনেমা আর কি, প্রথম সিনেমা হল পিকচার হাউস, বাংলাদেশের প্রথম সিনেমা হল পিকচার হাউস। এবং বিশ্বের প্রথম চলচ্চিত্র উৎসব ভেনিস চলচ্চিত্র উৎসব। এবং প্রথম মুসলিম চলচ্চিত্রকার আছে কাজী নজরুল ইসলাম, ঠিক আছে। তবে যে কিছুদিন বলে এটা কি ছবি কি ভুলে গেলাম, ছবিটা ভুলে গেছি, অভিনয় করছিল আর কি, নেড়ে নামে অভিনয় করছিল আর কি। সূর্যদেবের বাড়ি বাংলাদেশের প্রথম সরকারি অনুদিন চলচ্চিত্র। এটা সূর্যদেবের বাড়ি লিখেছে তোমার তোমার এটা উপন্যাসটা হলো আবু ইসাহাকের, হ্যাঁ। আর এটা চলচ্চিত্র করছে শেখ নিয়ামত আলী। বেদের মেয়ে জ্যোৎস্না সব থেকে লাভজনক চলচ্চিত্র। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, তোফাজ্জল হোসেন হক বুলবুল চলচ্চিত্র করছে, ঠিক আছে। এবং রেহানাল মরিয়ম নূর তোমার আসলে বাংলাদেশে আব্দুল মোহাম্মদ জব্বার সাথে, এটাও গুরুত্বপূর্ণ। এটা 74তম কান পুরস্কার পেয়েছে আর কি, এটা গুরুত্বপূর্ণ। মানে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র কান পুরস্কার পেয়েছে 74তম, সেটা হলো রেহানা মরিয়ম নূর। এটার ছবি দেখতে ভালো মনে হচ্ছে। আচ্ছা, সো অফ ফিল্মস রুল 1977 সালে এবং সেন্সর বোর্ড তথ্য সচেতন, ঠিক আছে। সেন্সর ফিল্মস রুলস 1977 সালে হয়, ঠিক আছে। সো আমরা মোটামুটি চলচ্চিত্র সময় জানলাম, চলচ্চিত্র এগুলো জানলেই হবে। তো সত্যজিৎ রায় কিন্তু অনেক ভালো একটা ভালো মাপের একটা চলচ্চিত্র ছিল। পথের পাঁচালী চলচ্চিত্র লাইফ টাইম অ্যাচিভমেন্ট ছিল আর কি। পথের পাঁচালী সবথেকে বিখ্যাত চলচ্চিত্র, অস্কার পেয়েছে পথের পাঁচালী, হ্যাঁ, সত্যজিৎ রায়ের। প্রথম অস্কার বিজয়ী চলচ্চিত্রকার। হি ইজ দ্য ফার্স্ট ম্যান হু গেট এ অস্কার প্রাইজ ইউরোপীয় কি ইউরোপ মহাদেশ সর্বশ্রেষ্ঠ আর কি। তার বাবা হচ্ছে সুকুমার রায়, হ্যাঁ, সত্যজিতের বাবা হচ্ছে সুকুমার রায়। সুকুমার রায় কিছু কাজ, সুকুমার রায় যে এই যে সুকুমার রায় সকালে উঠে আমি বলে তারা সারাদিন যেন ভালোভাবে চলে, আদর্শ করেন মনে করে জানে সুকুমার রায় মানে কুসুম কুমারী যার মনে হয়। মানে তো ভালোভাবে লেখো আর কি। তার অন্যান্য চলচ্চিত্রের মধ্যে 3 কন্যা, হীরক রাজার দেশ, হীরক রাজার দেশ, এগুলো আসলে মোটামুটি হীরক রাজার দেশ। সত্যজিৎ পড়লাম, এখন আমরা পড়বো জহির রায়হান আমার একটা অন্তত প্রিয় একটা মানুষ। জহির রায়হানকে ভালো লাগে আমার, কারণ তার যে লেখনী
আমি তার সবগুলো পড়ে ফেলছি, এই তো এখন পর্যন্ত 17টা উপন্যাস আছে। তার সব থেকে ভালো উপন্যাস লাগছে আমাকে এটা তোমার বরফ নদী, বরফ বরফ গলা নদী। সব থেকে এটা মজা লাগছে আর কি, কারণ যদি এটা রোমান্টিক উপন্যাস, তারপরে 1000 বছর ধরে, এটা উপন্যাস অনেক ভালো। সো তার চলচ্চিত্র আছে, চলচ্চিত্রের মধ্যে সব থেকে প্রথম চলচ্চিত্র রঙিন চলচ্চিত্র সঙ্গম, সঙ্গম এটা কিন্তু ইয়ে ছিল 1964 সালে, হ্যাঁ। আর কাছের দেওয়াল ছিল জীবন থেকে নেওয়া, জীবন থেকে নেওয়া, এটা দেখছি আমি চলচ্চিত্রটা অনেক ভালো। জীবন থেকে নেওয়া এটা ভাষা আন্দোলন ভিত্তিক একটা চলচ্চিত্র ছিল। এখানে ওই কাহিনীটা কি, মানে এখানে ছিল ওই একটা পরিবারের দুইটা ছেলে ছিল, দুইজনে ইয়ে ছিল, দুইজন ছেলে ছিল, একজন ছিল উকিল আর একজন ছিল ছোট ছোট ছেলে ছিল পড়াশোনা করতো আর কি। ও ভাষা আন্দোলন নিয়ে বেশ কিছু লাফাঝাফা করছিল, মানে দেশকে নিয়ে আর কি। আর আরেকটা পরিবারের শুধু ভাই আছে, আর তার সাথে তার দুটো ছোটো বোন আছে। এই বোন দুইটাকে নিয়ে সে সবসময় ইয়ে থাকে, ব্যস্ত থাকে, এবং একই সাথে সে ওই দেশকে নিয়ে ব্যস্ত থাকে। সো এই যে দুই বোনের এক ভাই দেশকে নিয়ে ব্যস্ত থাকে, এইদিকে ওই দুই ভাই, এক ভাই অ্যাডভোকেট উকিল আর এক ভাই হচ্ছে তোমার পড়াশোনা করে, এও দেশ নিয়ে ব্যস্ত থাকে। আর এর একটা দুলাভাই আছে, এর দুলাভাই কিন্তু ওই উকিল। সো এর দুলাভাই যে অর্থাৎ যে বোনটা আছে, বোনটা কিন্তু ডাইনি। এই ডাইনি বোন সবসময় আর কি ফ্যামিলিটাকে একটা মাথা তুলে রাখে, ওই ডাইনি যেটা বলবে ফ্যামিলি তাদের কথা শুনে, সবাই ভয় করে আর কি। এ যে উকিল দুলে ভাই বোনকে ভয় করে, তারপরে এও ভয় করে, আর বড় ভাইও ভয় করে। এ বড় ভাই এই যে এর যে দুইটা বোন আছে, অর্থাৎ এই ছেলের নাম ভুলে গেছি, সো যেটা হোক, তো এর দুই বোন আছে, দুই বোনের মধ্যে বড় বোনটাকে এ পছন্দ করে, হ্যাঁ, পছন্দ করে বিয়ের প্রস্তাব দেয়, ঠিক আছে। আর এইদিকে এই যে ছোটো ভাইটা আছে, ছোটো ভাইটা কিন্তু এর ছোটো বোনের সাথে প্রেম করে। কেউ জানে না যে যে বড় বোনের সাথে রিলেশন, মানে বিয়ের প্রস্তাব দিছে, এ জানে না যে এটা ওই এর ছোটো ভাই, মানে বড় ভাই আর কি। এও জানে না যে বড় বোন। সো যদি ওদের বিয়ে হয়ে যায় তখন দেখে আর কি যে এরা আসলে ওই বড় ভাই বিয়ে হয়ে গেছে। তখন যখন এই মেয়েটা, মানে মাহারা বাবাহারা মেয়েটা যে এর ফ্যামিলিতে আসলো, আসার পরে যে ডাইনি বোনটা যেভাবে একে নির্যাতন করছে, ইয়ে করলো, মানে বিয়ের দিনে মনে করো যে ওরা গয়না টয়না সব নিয়ে নিয়েছিল। মানে এ মূলত কি, মানে পরিবারের ভিতরে যে একটা আন্দোলন হয়, সেই আন্দোলনটা আর কি এখানে ফুটে উঠেছে আর কি। তারপরে ছোটো ভাই তো বিষয়টা বুঝতে পারছে, যেহেতু একই সাথে আর গার্লফ্রেন্ডের বড় বোন। তারপরে একটা বিষয় দিয়েছে, যার কারণে এগুলা যখন এখন তো প্রতিবাদী ছিল ছোটো ভাইটা, ভাই বড় ভাইকেও ধরতো ইয়ে করতো, আর ছোটো বোনকেও, মানে বড় বোনকেও পাত্তা দিত না, মানে যতই ভয় করুক না কেন ইয়ে করতো আর কি, একদম মানে প্রতিবাদ করতো। আর একই সাথে সে দেশকে নিয়ে ব্যস্ত ছিল। আর বড় ভাই তো সবসময় দেশ কোথায় কী হবে না হবে সব কিছু নিয়ে আর কি ব্যস্ত ছিল। সো এমন তো অবস্থায় ছোটো ভাই জেদ করে ওর বোনটাকে বিয়ে করতো, এক পরিবারের দুই বোন চলে আসছে, এবং এর মধ্যে শুরু হয়েছে এই ডাইনি বোনের কত কূটনৈতিক কাজ কাজ করবার। ডাইনি বোন কী করে, ডাইনি বোন তো আমার কাছে একে ইয়ে করে তোমার বিভিন্নভাবে দুজনকে ইয়ে করে, ডমিনেট করার চেষ্টা করে, মানে ভুল বোঝাবুঝি করার চেষ্টা করে। তখন এর দুজন প্রেগনেন্ট হয়, কিন্তু এর বাচ্চাটা আমার বড় বোনের বাচ্চাটা মারা যায়। কিন্তু ছোটো বোনের বাচ্চাটা ভালো থাকে, ছোটো বোনের বাচ্চাটা ফের বড় বোনটাকে দেয়, দিয়ে খাওয়া ইয়ে করে, মানে লালন পালন করার চেষ্টা করে, কিন্তু ছোটো বোনের কষ্ট পায়। তারপরে কারণ ছোটো বোনের যে হাজব্যান্ডটা অর্থাৎ কিন্তু মোটামুটি ভালো। সো তারপরে পুলিশে ধরা পড়ে, একদিন বিষ খায়, আলাদা এটা করে খায়। এটা দিলে আমার ভালো লাগবে আর কি, একদিকে দেশপ্রেম, অপরদিকে ভালোবাসা, ফ্যামিলিগতভাবে যে একটা ইয়া কন্ট্রোল, সেটা ফুটে উঠেছে আর কি। যেমন ভাষা ভিতরে উপন্যাস, চলচ্চিত্রে। আর তারেক মাসুদকে তো আমরা নতুন করে পরিচয় করার কিছু নেই, তার মাটি ময়না লিখছে। হুম, বিদেশি ভাষা রচিত হয়েছিল এর মাটি ময়নের কাহিনীটা কি, মাটি ময়নের কাহিনীটা কিন্তু তোমার একটা মানে কী বলে, দেশের অর্থাৎ 1900 কী বলে নির্বাচন হলো, মানে স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে আর কি কাহিনী। সো মানে এখানে তোমার পাকিস্তানের যে ধর্মগোড়ামি, হ্যাঁ, এই যে পূর্ব পাকিস্তান ধর্মগোড়ামিটা বেশি প্রতিফলিত হয়েছে এখানে মাটি ময়না। যেখানে একটা ছোটো কিশোর, সে তার নিজের মতো বড় হতে চায়, পারে না। মানে দেশের যে সংস্কৃতি, দেশের যে কালচার নিয়ে বড় হতে চায়, পারে না। এরা শুধু সবসময় ধর্মগোড়ামি নিয়ে, যে পাকিস্তান তাদের একটা ভালো ধর্ম বা ইসলাম ধর্ম হিসাবে তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তারা সবসময় এটা মানে গোলামি করে। বাট প্রকৃতপক্ষে পাকিস্তানে তাদের নিজের যে স্বার্থ সিদ্ধি করার জন্য ইয়ে করে, পায়তারা করে, এটা পরে বুঝতে পারে আর কি, যখন বিভিন্নভাবে তারা বিভিন্ন ঘর বাড়ি জ্বালিয়ে দেয়, তখন বুঝতে পারে। সো মাটি মানে মুভিটা অনেক জোস, আপনারা দেখতে পারেন।
আর তারপরে আমরা কাগজের ফুলটাও বেশ অনেক ভালো একটা মুভি দেখছি, বেশ কয়েকটা মুভি দেখার সৌভাগ্য হয়েছে। তো ফ্রি টাইমে আমি অনেক মুভি দেখবো, আমার খুব ইচ্ছা এই মুভিগুলো দেখার। তারপরে তারেক মাসুদ, তারেক তানভীর মোকাম্মেল, তারেক মাসুদ তো পড়ছি মনে হয়। তানভীর মোকাম্মেলের একটা ছবি আছে, সেটা হলো চিত্রা নদীর পাড়। তারপরে ওটা দেখছি। তারপর লাল সালু তো আপনারা দেখছেনই, লাল সালু, তারপরে লালন, জীবন জুলি, তারপর আগুনের পরশমণি, এগুলো আসলে খুব মানে অনেকগুলো উপন্যাস আছে। সময় তো বেড়ার 30 হয়ে গেছে অলরেডি। সো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা 2 পার্ট করবো, একদিনে শেষ করা সম্ভব না। ওকে, টাটা।